আমরা কেবলই অফিসে ফিরেছি। এ সময় রাই হিদাকার ফোন এলো। কানাডা থেকে জিনিসগুলো ফেরত এসেছে, আর সেখানে কুনিহিকো হিদাকার অনেকগুলো ভিডিও টেপ খুঁজে পেয়েছে সে। সাথে সাথে বের হয়ে পড়লাম আমরা। এই কয়টা টেপই পেয়েছি। 8 মিলিমিটারের 7টা টেপ সাজিয়ে রাখা টেবিলে। প্রতিটার রেকর্ডিং টাইম 1 ঘন্টা। একটা একটা করে ওগুলো হাতে নিয়ে দেখলাম আমি। প্রতিটাই ক্রমান্বয়ে 1 থেকে 7 পর্যন্ত নম্বর দেয়া। কোনোটারই আলাদা কোনো শিরোনাম নেই। ভেতরে কি আছে তা মনে রাখার জন্য নিজস্ব কোনো পদ্ধতি ছিল কুনিহিকো হিদাকার। রায়কে জিজ্ঞেস করলাম সে ভিডিওগুলো দেখেছে কি না। দেখেনি সে। আসলে দেখার কথা মনে হতেই কেমন জানি লাগছিল। জিজ্ঞেস করলাম ওগুলো ধার নিতে পারি কিনা। জবাবে মাথা নেড়ে সায় দিল সে। এখানে আরেকটা জিনিস আপনারা বোধহয় দেখতে চাইবেন। লাঞ্চ বক্সের মতো দেখতে চৌকো একটা কাগজের বক্স টেবিলের ওপরে রাখল রাই। হিদাকার কাপড় চোপড়ের সাথে রাখা ছিল এটা। আমি আগে কখনো দেখিনি। অর্থাৎ ও নিজেই রেখেছিল সেখানে। বক্সটা নিজের দিকে টেনে নিয়ে ঢাকনা খুললাম। ভেতরে প্লাস্টিকে মোড়ানো একটা ছুরি। হাতলটা বেশ শক্তপোক্ত গড়নের, আর ফলাটা কমপক্ষে 20 সেন্টিমিটার লম্বা। বক্সটা হাতে তুলে নিলাম। ওজন আছে জিনিসটার। রায়কে জিজ্ঞেস করলাম সে জানে কি না ছুরিটা কি কাজে ব্যবহৃত হয়। মাথা ঝাঁকিয়ে না করে দিল। আমার কোনো ধারণাই নেই। সেই জন্যই তো আপনাদের দেখাচ্ছি। কুনিহিকো এটার কথা আগে কখনো আমাকে বলেনি। ব্যাগের ভেতর দিয়েই ছুরিটা ভালো মতো দেখলাম। খুব একটা ব্যবহৃত মনে হচ্ছে না। তবে এটা নিশ্চিত যে জিনিসটা নতুন নয়। কুনিহিকো হিদাকার পাহাড়ে চড়ার অভ্যেস ছিল কিনা জিজ্ঞেস করলাম। জবাবে রাই বলল তার জানা মতে ছিল না। টেপ সমেত ছুরিটা হোমিসাইড ডিপার্টমেন্টে নিয়ে এলাম। এরপর ভাগাভাগি করে দেখতে শুরু করলাম ভিডিওগুলো। আমার ভাগ্যে যে টেপটা পড়েছে সেটাই কিয়োটোর ঐতিহ্যবাহী নানা রকম শিল্পের ভিডিও। দক্ষ শিল্পীদের হাতের কাজ, তাদের জীবনধারা, এইসব। মাঝে মাঝে নিচু স্বরে কিছু মন্তব্য করছে একজন। এটা যে কুনিহিকো হিদাকার কণ্ঠস্বর তা বুঝতে সমস্যা হলো না। আমার টেপটার 80% জুড়ে এই ভিডিও, বাকিটা ব্ল্যাঙ্ক। অন্যান্য ডিটেকটিভদের সাথে কথা বলে বুঝলাম তাদের টেপগুলোতেও কম বেশি এই একই জিনিস ছিল। হিদাকার লেখালেখির জন্যে রিসার্চ ফুটেজ বাদে আর কিছুই নেই টেপগুলোতে। তবুও আরেকবার নিশ্চিত হবার জন্যে টেপগুলো বদলা বদলি করে দেখলাম আমরা, কিন্তু মতামত বদলালো না। আমি ধরেই নিয়েছিলাম ওসামু নোনোগুচি টেপগুলো দেখতে চায়, কারণ সেখানে হয়তো বিশেষ কিছু আছে যেটা সে চায় না আমরা দেখি। কিন্তু একটা টেপেও এমন কিছু চোখে পড়ল না যেটার সাথে নোনোগুচির কোনো সম্পর্ক থাকতে পারে। অফিসের সবাই যে কম বেশি হতাশ তা পরিষ্কার বুঝতে পারছি। একটা সুযোগ হারিয়েছি আমরা। এই সময় ফরেনসিক থেকে খবর এলো যে ছুরিটার পরীক্ষা নিরীক্ষা শেষ করেছে তারা। তাদের রিপোর্ট অনুযায়ী ফলার একপাশে উঁচু নিচু কিছু দাগ প্রমাণ করে যে
ব্যবহৃত হয়েছে জিনিসটা, কিন্তু সেই ব্যবহারের পরিমাণ খুব বেশি নয়। রক্তের উপস্থিতির কোনো প্রমাণ মেলেনি, তবে হাতের ছাপ পাওয়া গেছে, যেটা ওসামু নোনোগুচির বলে আমরা প্রমাণ পেয়েছি। এটা অবাক করার মতো ব্যাপার। কুনিহিকো হিদাকা ওসামু নোনোগুচির আঙুলের ছাপ সমেত একটা ছবি এত যত্ন করে রেখে দেবে কেন? আর বিষয়টা সে তার স্ত্রীর কাছ থেকেও লুকিয়েছে কেন? একটা জবাব আমার মাথায় ঘুরতে শুরু করলো, কিন্তু সেটা এতটাই বিস্ময়কর যে আরও প্রমাণাদি ছাড়া কাউকে কিছু বলার সাহস পেলাম না। একবার ভাবলাম নোনোগুচিকে জিজ্ঞেস করব ছুরিটার কথা, কিন্তু আপাতত বাদ দিলাম চিন্তাটা। ডিপার্টমেন্টের সবার মাথায় একই চিন্তা ঘুরছে, এই ছুরিটাই হবে আমাদের বাজির শেষ দান। পরদিন রাই হিদাকার কাছ থেকে আরেকটা ফোন পেলাম আমরা। আরেকটা টেপ খুঁজে পেয়েছে সে। আমরা দ্রুত ছুটলাম সেটা নিয়ে আসতে। এটা দেখুন বলে সমুদ্রের ডাক বইটার একটা পেপার ব্যাক কপি আমার দিকে বাড়িয়ে ধরল রাই। এই বই আগেও আমাকে দিয়েছিল। কৌতূহলী দৃষ্টিতে তার দিকে তাকালাম। প্রচ্ছদটা উল্টান। তার কথা মতো কাজ করলাম। হাঁ হয়ে গেল ডিটেকটিভ মাকিমুরার মুখটা। আমারও প্রায় একই দশা। ভেতরে বইয়ের পাতাগুলো কেটে বের করে ফেলা হয়েছে। সেখানে গুজে রাখা হয়েছে একটা ভিডিও টেপ। মনে হচ্ছে কোনো পুরনো গোয়েন্দা সিনেমার দৃশ্য। এই বইটা অন্যান্য বইগুলোর থেকে আলাদা একটা বক্সে রাখা ছিল। এজন্যেই কৌতূহলী হয়ে খুলে দেখেছিলাম, আমাদের বলল রাই হিদাকা। জানতে চাইলাম তার বাসায় এই মুহূর্তে কোনো ভিডিও প্লেয়ার আছে কি না। সে হ্যাঁ বলাতে আমরা সিদ্ধান্ত নিলাম ওখানেই ভিডিওটা দেখো। অফিসে ফেরত নিয়ে গিয়ে সময় নষ্ট করার কোনো মানে নেই। প্রথমে একটা পরিচিত জানালা আর বাগানের ভিডিও ভেসে উঠল পর্দায়। হিদাকাদের উঠানের দৃশ্য। ভিডিওটা রাতে করা হয়েছে, তাই চারপাশ অন্ধকার। আলোর উৎস বলতে মাঝখানের জানালাটা। পর্দার একদম কোনায় দেখা যাচ্ছে ভিডিওটা কবে এবং কখন করা হয়েছিল। 7 বছর আগের ডিসেম্বর মাস। উত্তেজনার বশে সামনে ঝুঁকে বসলাম। কি দেখতে পাবো সেই চিন্তা ঘুরছে মাথায়, কিন্তু ক্যামেরায় কেবল জানালা আর বাগানটাই দেখা যাচ্ছে, ঘটছে না কিছুই। ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে একটু এগিয়ে দেই। এবারে নাটকের কুশীলব পা রাখলেন মঞ্চে। অধ্যায় 5, স্বীকারোক্তি। ওসামু নোনোগুচির বয়ান। গত কয়েকদিন ধরেই আমার মনে হচ্ছিল এর পরের বার যখন ডিটেকটিভ কাগা হাসপাতালে আমার সাথে দেখা করতে আসবে, প্রয়োজনীয় সমস্ত উত্তর হয়তো থাকবে তার কাছে। এমনি এমনি নয়, তার কাজের ধরন দেখেই এমনটা মনে হয়েছিল আমার। তদন্ত প্রক্রিয়া যাকে বলে একদম নিখুঁত। যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখিবে তাই নীতিতে বিশ্বাসী। কোনো সিদ্ধান্তে উপনীত হতে খুব বেশি সময় নষ্ট করে না। চোখ বন্ধ করলেই যেন তার পায়ের শব্দ শুনতে পাই। সে হাতসুমির ব্যাপারে জেনে ফেলার পরেই একরকম হাল ছেড়ে দেই আমি। চুপচাপ অপেক্ষা করতে থাকি।
কপালে যা আছে সেটাই হবে। ওর চোখের দুটিতে সব সময় চিকচিক করে কৌতূহল। জীবনে কার কি করা উচিত সেই বিষয়ে মন্তব্য করার অভ্যেস কখনোই ছিল না আমার। কিন্তু শিক্ষকতার পেশা থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তটা নিয়ে ভালোই করেছিল ও। পরের বার কাগা উপস্থিত হলো দুটো প্রমাণ নিয়ে। প্রথম প্রমাণটা হচ্ছে একটা ছুরি, আর দ্বিতীয়টা একটা ভিডিও টেপ। এটা শুনে অবাক হলাম যে টেপটা সমুদ্রের ডাক বইয়ের ভেতরের পাতাগুলো কেটে বসানো ছিল। হিদাকা ছাড়া আর কার মাথা থেকে এই বুদ্ধি বেরুবে ভাবলাম আমি। অনেকে হয়তো ভাববে উদ্দেশ্য প্রণোদিতভাবেই কাজটা করেছিল ও। যদি ওটা অন্য কোনো বই হতো তাহলে ডিটেকটিভ কাগার পক্ষেও এত দ্রুত সত্যের কাছাকাছি পৌঁছে যাওয়া সম্ভব হতো না। এই টেপের দৃশ্যগুলো ব্যাখ্যা করুন দয়া করে। যদি আরেকবার দেখতে চান আমি নিশ্চিত হাসপাতালে খুঁজে একটা ভিডিও প্লেয়ার পাওয়া যাবেই। পুরো সত্যটা আমার মুখ থেকে বের করার জন্যে এটুকুই বলার দরকার ছিল তার। ভিডিও টেপে যে দৃশ্যটা দেখা যাবে সেটার ব্যাখ্যা দেওয়ার জন্যে সত্য কথা না বলে উপায় নেই। হ্যাঁ, এরপরেও আমি কিছুটা জোরাজুরি করি, জবাব না দিয়ে এড়িয়ে যেতে চাই। কিন্তু তখনও আমি জানতাম এসব করে কোনো লাভ নেই। আমার পিছু ছাড়বে না সে। আমাকে খোলসের ভেতর ঢুকে পড়তে দেখে সময় নষ্ট না করে নিজের থিওরিটা বলতে শুরু করলো ডিটেকটিভ কাগা। সে আগে থেকেই আন্দাজ করে রেখেছিল এরকম কিছু একটা ঘটবে। একদম শেষটাই উপসংহারের মতো করে বলল, এখন অবধি আমি যা যা বললাম তার পুরোটাই অনুমান, কিন্তু হিদাকাকে খুন করার পেছনে আপনার মোটিভ খুঁজে বের করতে এটুকুই যথেষ্ট। আপনিই তো বলেছিলেন চাইলে আমরা নিজেদের মতো মোটিভ ভেবে নিতে পারি, সেটাই করেছি। ভুল বলেনিও। সত্যটা স্বীকার করার চাইতে আমার মনে হয়েছিল ওরা কিছু একটা কল্পনা করে নিলেই ভালো। কিন্তু তখন কে জানতো কাগার অনুমান এতটা নির্ভুল হবে। হারিয়ে দিলেন শেষ পর্যন্ত থক থক করতে থাকা নীরবতার জাল ছিঁড়ে ফেলে বললাম অবশেষে, নিজেকে শান্ত রাখার চেষ্টা করছি যেন আমার বিস্ময়টুকু গোপন থাকে, কিন্তু শেষ অবধি তাও সম্ভব হলো না। এবার কি খুলে বলবেন সব? না বললে কি আপনি এতক্ষণ আমাকে যা যা বললেন তা কোর্টেও বলবেন? হ্যাঁ, তাহলে তো আর কোনো কিছু লুকোনোর কোনো মানে হয় না। বিড়াল যেহেতু থলে থেকে বেরিয়েই গেছে, সব তথ্য ঠিকঠাকভাবে উপস্থাপিত হলেই ভালো। আমার অনুমানে কোথাও কি কোনো ভুল ছিল? খুব বেশি কিছু না, তবুও সম্মান রক্ষার্থে কিছু সংযুক্তির দরকার আছে। আপনার সম্মান? মাথা ঝাঁকিয়ে না করে দিলাম। হাতসুমি হিদাগার সম্মান। সাই জানিয়ে পাশে বসা ডিটেকটিভকে তথ্যগুলো টুকে নেয়ার কথা বলল কাগা। দাঁড়ান দাঁড়ান বললাম, কাজটা কি এভাবেই করতে হবে আপনাদের? মানে? অনেক লম্বা কাহিনী, সব কিছু একদম ঠিকঠাক মনে করতে হবে আমাকে। আমি চাইছি না একটানা কথা বলতে গিয়ে গোলমাল পাকিয়ে ফেলতে। রিপোর্টটা লেখা শেষ হলে
আপনাকে পড়তে দেব। আমি জানি, কিন্তু স্বীকারোক্তি যদি দিতেই হয়, নিজের ভাষাতে দিতে চাইছিলাম। বেশ লম্বা একটা সময় নীরব রইল ডিটেকটিভ কাগা। অবশেষে জিজ্ঞেস করল, অর্থাৎ আপনি আপনার স্বীকারোক্তি নিজেই লিখতে চাইছেন? আপনি যদি অনুমতি দেন আর কি। ঠিক আছে, আমাদের জন্যেও সেটাতেই সুবিধা। কতক্ষণ লাগবে? একদিন পুরো তো লাগবেই। আগামীকাল সন্ধ্যা নাগাদ আসবো আমি, ঘড়ি দেখে বলল ডিটেকটিভ কাগা। বিদায় নিয়ে বেরিয়ে গেল এরপর। আর এভাবেই নিজের স্বীকারোক্তি নিজেই লিখতে বসলাম আমি। লেখাটা এই ভেবে লিখছি যে এটাই হবে আমার লিখিত শেষ কোনো কিছু, আমার চূড়ান্ত কাজ। আর এই চিন্তাটা মাথায় ঢোকার পর মনে হলো একটা শব্দও বৃথা খরচ করা যাবে না। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও এটা আমাকে মেনে নিতে হবে যে শব্দ নিয়ে খেলা করার মতো সময় এখন আমার হাতে আর নেই। যেমনটা আগেও বলেছি, কুনিহিকো হিদাকার সাথে আমার দেখা হয়েছিল 7 বছর আগে। ততদিনে ওর প্রথম বই প্রকাশিত হয়ে গেছে। আমাদের দেখা হওয়ার 2 বছর আগেই ছোটখাটো একটা প্রদর্শনী থেকে সেরা নবীন লেখকের পুরস্কারটাও বাগিয়ে ফেলেছে। সেই সময় নাগাদ একটা গল্পগ্রন্থ ও 3টা উপন্যাস প্রকাশিত হয়েছে হিদাকার। সাহিত্যে নবদিনের সূচনা ওর লেখা নিয়ে প্রকাশক এমনটাই বলেছিল। অবশ্য কোনো নতুন লেখক পেলেই প্রকাশকেরা এটা অনেক আগে থেকেই বলে আসছে। লাইব্রেরিতে ওর বই বিক্রি শুরু হওয়ার সময় থেকেই আমি খেয়াল করছিলাম সব কিছু। বন্ধু হিসেবে কিছুটা গর্বও হচ্ছিল। তবে অস্বীকার করব না, ওর সাফল্য দেখে হিংসের পরিমাণটাও কম ছিল না। একদম ছোট থেকে লেখক হবার ব্যাপারে কথা বলতাম আমরা। দুজনেই বই পড়তে অনেক ভালোবাসতাম। অনেক বই আদান প্রদান করে পড়া হতো। হিদাকাই আমাকে শার্লক হোমস আর আর্সেন লুপার সাথে পরিচয় করিয়ে দিয়েছিল। এর বদলে জুল ভার্নের জাদুকরী জগতের ঠিকানা বাতলে দেই আমি। হিদাকা প্রায়ই গর্ব করে বলতো, এদের যে কারো তুলনায় ভালো লেখক হয়ে দেখিয়ে দেবে সে। খুব বেশি বিনয় কোনো কালেই ছিল না ওর মধ্যে। তবে বুক ফুলিয়ে এই কথাগুলো না বললেও আমি নিজেও এই স্বপ্ন দেখতাম। সুতরাং আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন কেন ওর সাফল্যে ঈর্ষা কাজ করতে শুরু করে আমার মনে। যেখানে আমি লেখক হবার সিঁড়ির প্রথম ধাপেই পা রাখিনি, সেখানে ও ইতিমধ্যে অনেক দূরে গিয়েছিল। তবে মন থেকেই অভিনন্দন জানাতে চেয়েছিলাম ওকে। সেই সাথে স্বার্থপরের মতন এটাও ভেবেছিলাম আমাকেও হয়তো কোনো একটা সুযোগ করে দেবে হিদাকা। ওর মাধ্যমে প্রকাশকদের সাথে যোগাযোগ করতে পারবো, দেশের প্রকাশনা শিল্পের সাথে সম্পর্ক গড়ে তুলব। খুব ছোট থেকেই যে স্বপ্নটা বুকে লালন করছিলাম, তখনই যোগাযোগ করতে চেয়েছিলাম ওর সাথে, কিন্তু ভয় পাচ্ছিলাম প্রথম বই প্রকাশিত হবার পরপরই যোগাযোগের চেষ্টা করলে হয়তো বিরক্ত হবে, বন্ধুত্ব যতই পুরনো হোক না কেন। তাই নীরবেই উৎসাহ জুগিয়ে যাই ওকে। পত্রিকায় গল্প প্রকাশিত হলে পড়ে ফেলতাম, নতুন উপন্যাস প্রকাশিত হলে
কিনতে দেরি করতাম না। এর মাঝে ওর সাফল্য দ্বারা উৎসাহিত হয়ে নিজেও আবার লেখালেখি শুরু করি। এর আগে আমার লেখালেখি বিশ্ববিদ্যালয়ের সাহিত্য পত্রিকায় গল্প প্রকাশের মধ্যেই সীমাবদ্ধ ছিল। বেশ কয়েক বছর ধরেই মাথায় নতুন কয়েকটা গল্প ঘুরঘুর করছিল। সেখান থেকেই একটা বেছে নিয়ে লিখতে শুরু করি। এক আতশবাজির কারিগরিকে নিয়ে গল্প। আমি যেখানে বড় হয়েছি সেখানকারই এক বুড়োর জীবন দ্বারা অনুপ্রাণিত ছিল গল্পটা। এলিমেন্টারি স্কুলে পড়ার সময় শেষ 2 বছর তার ওখানে নিয়মিত যাতায়াত ছিল আমার। এ কথা কখনো ভুলিনি যে কিভাবে জীবনের শেষার্ধে এসে নিজেকে নতুন করে খুঁজে পায় সে। একজন ছাপোষা কেরানি বেড়াতে গিয়ে আতশবাজির প্রদর্শনী দেখে সেটার প্রেমে পড়ে যায়। আমার মনে হয় এই গল্পটাকেই বড় করে উপন্যাসে রূপ দেয়া যায়। সেটার নাম দেই বন্যী চক্র। প্রায় 2 বছর পর প্রথম হিদাকাকে চিঠি দেই আমি। বলি ওর সবগুলো বই আমার পড়া হয়ে গেছে। বন্ধুর সাফল্যে ভীষণ গর্বিত। শেষে বলি ওর সাথে দেখা করতে পারলে ভালো লাগবে। আমাকে অবাক করে দিয়ে পরদিনই ফোন দেয় হিদাকা। আমাদের একসাথে কাটানো শৈশবের কথা ওর স্মৃতিতে মলিন হয়নি। ফোনে কথা বলতে বলতে বুঝতে পারি এলিমেন্টারি স্কুল থেকে পাশ করার পর লম্বা একটা সময় তেমন যোগাযোগই হয়নি আমাদের মাঝে। মার কাছে শুনেছিলাম তুমি স্কুলে পড়ানো শুরু করেছ। খারাপ না, কিন্তু চাকুরি হিসেবে যথেষ্ট ভালো, কোনো ঝুঁকি নেই। আমার চেয়ে অন্তত ভালো। আমি তো কোনো বোনাসও পাই না। আগামী দিনে কি ঘটবে তাও বুঝতে পারি না। হেসে কথাগুলো বলে হিদাকা, তবে হাসিটা নির্ভার। আমরা দুজনেই ভালো করে জানতাম জীবন যুদ্ধে অনেকটা এগিয়ে গেছে হিদাকা। তবে এটা নিয়ে আমার মধ্যে কোনো প্রকার বিম্বিষা ছিল না। দেখা করার পরিকল্পনা করি আমরা। প্রথমে শিনজুকুর একটা ক্যাফেতে কফি খেয়ে চাইনিজ রেস্তোরাঁয় ডিনার। অফিস থেকে সরাসরি চলে যাই হিদাকার সাথে দেখা করতে। স্যুটটাও পাল্টাইনি। ওর পরনে ছিল একটা বোম্বার জ্যাকেট আর জিন্সের প্যান্ট। গতবাধা চাকরি না করার এই এক সুবিধা। সেই মুহূর্তে এ কথাই মনে হয়েছিল হিদাকাকে দেখে। কোনো এক অদ্ভুত কারণে বিষয়টা মাথায় গেঁথে যায় আমার। ফেলে আসা সময় আর পরিচিত বন্ধু বান্ধবদের নিয়ে আলাপ শুরু করি আমরা। এক সময় আলোচনা মোড় নেয় ওর উপন্যাসগুলোর দিকে। হিদাকা যখন জানতে পারে যে আমি আসলেই ওর প্রকাশিত সবগুলো কাজ পড়েছি, ভীষণ অবাক হয়। ওর কাছ থেকে নতুন লেখা নেবার জন্যে যে সম্পাদকেরা পেছন পেছন ঘুরত, তারাও নাকি সব লেখা পড়েনি। এবারে আমার অবাক হবার পালা। সেদিন একদম কথায় পেয়ে বসেছিল ওকে। মুখে খই ফুটছিল অনবরত। কিন্তু আমি বইয়ের বিক্রি বাট্টার ব্যাপারে জিজ্ঞেস করা মাত্র চেহারায় আঁধার ঘনায়। তোমার কাছে আর কি লুকোবো? একটা সাহিত্য পত্রিকার সেরা তরুণ সাহিত্যিকের পুরস্কার জিতলেই রাতারাতি সফল হওয়া যায় না। মানুষের হাতে হাতে তোমার বই পৌঁছাতে হবে, সেটা নিয়ে আলোচনা হতে হবে। হ্যাঁ, পুরস্কার তোমাকে আগের তুলনায় কিছুটা পরিচিত করে তুলবে
পাঠকদের মধ্যে, কিন্তু ওটুকুই। এরপর কি হবে বলা মুশকিল। বিষয়টা একটু হতাশাজনক নিশ্চয়ই, ভাবি আমি। লেখক হিসেবে কিছুটা নাম কামানোর পরপরই বোঝা যায় যে কষ্টের কেবল শুরু। আমার বিশ্বাস হিদাকাকে তখনও কিছুটা বেগ পেতে হচ্ছিল এসব নিয়ে। অনেকে রাইটার্স ব্লক বিষয়টাকে মেনে নিতে পারে না। আমার মনে হয় ভবিষ্যৎ নিয়ে কিছুটা অনিশ্চয়তায় ভুগছিল ও। অবশ্য তখন সেটা আমি বুঝতে পারিনি। এরপরেই ওকে খুলে বলি যে আমি নিজেও একটা উপন্যাস লেখার কাজে হাত দিয়েছি, শীঘ্রই সেটা প্রকাশ করারও ইচ্ছে আছে। লিখে ফেলেছ নাকি জানতে চায় ও। না, মানে আসলে এখনো প্রথম উপন্যাসটা নিয়েই আছি। আশা করি কিছুদিনের মধ্যে শেষ হয়ে যাবে। বেশ, তো শেষ হলে নিয়ে এসো, আমি পড়তে চাই। ভালো লাগলে তোমার সাথে কয়েকজন সম্পাদকের পরিচয় করিয়ে দেয়া যাবে। আসলেই কি বলে যে তোমাকে ধন্যবাদ দেব। আমার তো এখনই আবার লিখতে বসে যেতে ইচ্ছে করছে। আসলে আমার এই লাইনে পরিচিত কেউ নেই তো। ভাবছিলাম তরুণ লেখকদের ওসব প্রতিযোগিতায় উপন্যাসের খসড়াটা পাঠিয়ে দেব কি না। আরে ওগুলোর পেছনে সময় নষ্ট করো না। মানদণ্ডের কোনো ঠিক ঠিকানা নেই। বেশিরভাগ লেখকই ভাগ্য জোরে জিতে যায়। ওদের প্যানেলের যে বিচারক থাকবে তাদের পছন্দ মতো না লিখলেই তোমার বই বাদ। ছাপার অক্ষরে তখন আর নিজের নাম দেখতে হবে না। কিছুটা ধারণা আছে। ভেতরের দৃশ্য আরও বাজে। এর চেয়ে সরাসরি সম্পাদকদের সাথে আলাপ করাই ভালো। সেদিনকার মতো বিদায় নেবার আগে ওকে কথা দিলাম যে লেখা শেষ হওয়া মাত্র জানাবো। এবারে মনে মনে একটা ডেডলাইন ঠিক করে নিয়ে আট ঘাট বেঁধে লিখতে বসি। এক রাতের মধ্যেই লেখার প্রতি আমার মনোভাব পুরোপুরি পাল্টে যায়। 1 মাসের মধ্যে শেষ করে ফেলি উপন্যাসের বাকি অংশটুকু। মাঝারি দৈর্ঘ্যের একটা কাজ, 200 পাতার হবে বড়জোর। হিদাকার সাথে যোগাযোগ করে জানাই বইটা লিখে শেষ করেছি। ও পাঠিয়ে দিতে বললে ফটোকপি করে কুরিয়ার করে দিই। এরপর অপেক্ষার পালা। মনে আছে সেদিন কাজে গিয়েও কোনো কিছুতে মনোযোগ দিতে পারিনি। কিন্তু হিদাকার পক্ষ থেকে কোনো জবাব আসে না। ধরে নেই ও হয়তো ব্যস্ত, সেজন্যে বিরক্তও করিনি। কিন্তু আমার মনের ভেতরে একটা অংশ খুব করে জানতে চাইছিল ওর কাছে উপন্যাসটা কেমন লেগেছে। মাঝে মাঝে বিচিত্র সব চিন্তাও এসে ভর করত মাথায়। ওগুলো নিয়ে খুব বেশি ভাবতে ইচ্ছে করতো না। ওর কাছে খসড়াটা পাঠানোর পুরো 1 মাস পর অবশেষে ফোন দেওয়ার সিদ্ধান্ত নেই। হিদাকার জবাব শুনে কিছুটা হতাশ হই, তবে সেটার কারণ সম্পূর্ণ ভিন্ন। ও নাকি তখনও পড়েইনি উপন্যাসটা। সরি, কিছু মনে করো না, আমি কয়েকটা কাজ নিয়ে ব্যস্ত এই মুহূর্তে। এর জবাবে আমার আর কি বা বলার ছিল। ও একজন পেশাদার লেখক, নিজের পেটটাও তো চালাতে হবে ওকে, নাকি? ঠিক আছে, আমার কোনো তাড়া নেই, হাতের কাজ শেষ করে নাও তুমি। কেন যে ওকে এই কথাগুলো বলেছিলাম সেদিন জানি না।
সরি, হাতের কাজগুলো শেষ হলেই পড়ে ফেলবো। শুরুর কয়েক পাতা উল্টিয়েছিলাম। একজন আতশবাজির কারিগরকে নিয়ে লিখেছ, তাই না? হ্যাঁ। মন্দিরের কাছে যে বুড়ো লোকটা থাকতো, তাকে নিয়েই গল্প সাজিয়েছ বোধহয়। হ্যাঁ। আমাদের কত স্মৃতি ছিল ওখানে। যাই হোক, আমি আসলেই উপন্যাসটা পড়তে চাই, কিন্তু সময় করে উঠতে পারছি না। তোমার হাতের কাজ শেষ হতে কতদিন লাগতে পারে? আরও প্রায় মাসখানেক। পাণ্ডুলিপিটা আমার সামনেই রাখা আছে, পড়া মাত্র তোমাকে ফোন দিয়ে জানাবো। ধন্যবাদ জানিয়ে ফোন রেখে দেই। আমার মাথায় তখন ঘুরতে থাকে একজন পেশাদার লেখকের জীবন কেমন হয়, এসব নিয়ে চিন্তা। হিদাকার উৎসাহকে ঘুণাক্ষরেও মেকি মনে হয়নি তখন। আরও 1 মাস কেটে যায় এভাবে। কিছু জানায় না ও। কাউকে বারবার বিরক্ত করা আমার স্বভাবের সাথে একদমই যায় না। কিন্তু আমার লেখাটা ওর কেমন লাগলো তা জানতেই হতো। থাকতে না পেরে এক সময় আবারও ফোন করি ওকে। সরি, এখনো পড়া হয়নি আসলে। হিদাকার মুখে এই কথা শুনে এবার সত্যিই দমে যাই। যা ভেবেছিলাম তার চেয়েও বেশি সময় নিয়ে নিচ্ছে হাতের কাজটা। একটু অপেক্ষা করতে পারবে? আমি আসলেও দুঃখিত। আচ্ছা, ব্যাপার না। সত্যি বলতে তখন আসলে আমি অপেক্ষা করার মতো অবস্থায় ছিলাম না। অন্য একটা বুদ্ধি মাথায় আসে। তুমি যদি বেশি ব্যস্ত হও, তাহলে অন্য কারো কাছে লেখাটা একটু পাঠাতে পারবে? কোনো সম্পাদক? গম্ভীর হয়ে ওঠে ওর কণ্ঠস্বর। সম্পাদকেরা অনেক ব্যস্ত থাকে। লেখাটা ভালো নাকি খারাপ এসব না জেনে কাউকে কিছু পাঠানো আমার পক্ষ থেকে শোভন হবে না। বিশ্বাস করো, প্রতিদিন প্রায় কয়েক শত পাণ্ডুলিপি এসে জমা হয় ওদের কাছে। আমি যদি তাদের সাথে কাউকে পরিচয় করিয়ে দেই, আগে আমার নিজের সেই লেখকের লেখা পড়তে হবে। বুঝতে পারছো কি বলছি? অবশ্য তুমি যদি আমার মতামত না চাও, তাহলে ভিন্ন কথা। চাইলে পাণ্ডুলিপিটা ফেরত পাঠিয়ে দিতে পারি। এই কথার জবাবে কি বলতাম আমি? আমি আসলে এরকম কিছু বোঝাতে চাইনি। তোমার ব্যস্ততার কারণেই বললাম। সরি, কিন্তু কোনো সম্পাদকের হাতে এরকম কাঁচা লেখা পড়ার মতো সময় নেই। চিন্তা করো না, আমিই পড়ব, কথা দিচ্ছি। আচ্ছা, দেখো একটু লেখাটা, বলে লাইন কেটে দিই। যেমনটা ভেবেছিলাম, আরও সপ্তাহ 2 কেটে যাওয়ার পরেও হিদাকার কাছ থেকে কোনো ফোন আসে না। আরও একবার হতাশ হতে হবে, এটা মেনে নিয়েই ডায়াল করি ওর নম্বরে। হ্যালো, আরে তোমাকেই ফোন দেওয়ার কথা ভাবছিলাম। ওর গলার ঔদাসীন্য শঙ্কা জাগায় আমার মনে। পড়েছ? হ্যাঁ, 2 দিন আগে শেষ করলাম। তাহলে 2 দিন আগেই কেন ফোন করে জানায়নি? এই প্রশ্নটা করা থেকে বিরত করলাম নিজেকে। কেমন লাগলো? আসলে কয়েক সেকেন্ড পেরিয়ে যায়, কিন্তু কিছু বলে না ও। ফোনে এসব ব্যাপারে আলোচনা করা কঠিন। অবশেষে মুখ খোলে। তুমি চলে এসো আমার বাসায়, আলাপ করা যাবে। ও যে আমাকে ডেকে পাঠাতে পারে তা মাথাতেই আসেনি আমার। আমি তো কেবল এটুকু জানতে চাইছিলাম লেখাটা ওর ভালো লেগেছে কি না।
এমনি এমনি আমার সময় নষ্ট করছে তাও বলা যায় না, নতুবা বাসায় ডাকতে যাবে কেন? অর্থাৎ বইটা হয়তো পুরোপুরি পড়েছেও। বিশেষ কিছু বলতে চাই সেই ব্যাপারে। কিছুটা দোটানা নিয়েই ওর বাসায় যেতে সম্মত হই আমি। আর এভাবেই হিদাকাদের ওখানে যাওয়া আসার শুরু। এই সামান্য একটা ব্যাপারই যে আমার জীবনটা পাল্টে দেবে তা ঘুণাক্ষরেও ভাবতে পারিনি। বাসাটা তখন কেবল কিনেছে ও। চাকরি করার সময় নাকি কিছু টাকা জমিয়েছিল। তাছাড়া আমার ধারণা ওর বাবার কাছ থেকেও উত্তরাধিকার সূত্রে বেশ অর্থ সমাগম হয়েছে। ওর ভাগ্য ভালো, কিছুদিনের মধ্যে বেস্ট সেলিং তালিকায় চলে আসে উপন্যাসগুলো। নতুবা বাড়ির মর্টগেজের টাকা দিতে পারত কিনা সন্দেহ। বাসায় প্রথম যাচ্ছি, এই উপলক্ষে এক বোতল হুইস্কি কিনি আমি। দরজায় আমাকে স্বাগত জানালো হিদাকা। পাশেই দাঁড়িয়েছিল হাতসুমি। এখন চিন্তা করলে বুঝতে পারি লোকে প্রথম দর্শনেই প্রেম বলতে আসলে কি বোঝায়। ওকে দেখা মাত্র গলা শুকিয়ে যায় আমার। শিল্পীরা তাদের আঁকা আঁকির জন্যে যেমন অনুপ্রেরণা খুঁজে নেয় প্রেয়সীর মাঝে, সেরকম ছিল ব্যাপারটা। দেজাভু হতে থাকে আমার। মনে হয় এমন একজনের সাথে আগেও দেখা হয়েছে, যার সাথে দেখা হওয়া আমার ভাগ্যেই ছিল। অবাক দৃষ্টিতে তাকিয়ে থাকি। কিছু বলার ভাষা হারিয়ে ফেলেছিলাম। হিদাকা অবশ্য আমার ক্ষণিকের এই বিহবলতা টের পায়নি। হাতসুমিকে কফি বানাবার কথা বলে আমাকে নিয়ে নিজের অফিসে ঢুকে পড়ে ও। কিন্তু ভেবেছিলাম সরাসরি আমার উপন্যাসটা নিয়ে আলাপ শুরু করবে। কিছুক্ষণ কথা বলার পর মনে হয় ব্যাপারটা এড়িয়ে যাওয়ার চেষ্টা করছে হিদাকা। তৎকালীন রাজনীতি নিয়ে কিছুক্ষণ আলাপ করি আমরা। আমার শিক্ষকতা কেমন চলছে এই বিষয়ে টুকটাক প্রশ্ন করে ও। এমনকি হাতসুমি কফি নিয়ে আসার পরেও এটা সেটা নিয়ে কথা বলতে থাকে হিদাকা। শেষ পর্যন্ত আর থাকতে না পেরে জিজ্ঞেস করেই বসি আমি, আমার গল্পটা কেমন লেগেছে? যদি খারাপ লেগে থাকে তাহলে সরাসরি বলো। হাসিটা মলিন হয়ে গেল ওর। গল্পটা খারাপ না? মানে খারাপ না, আবার ভালোও না। আসলে হ্যাঁ, তা বলা যায়। ভালো বই একদম শুরু থেকেই পাঠককে চুম্বকের মতো টেনে ধরে। রান্নার সাথে যদি তুলনা করি তাহলে বলা যায় তোমার উপকরণগুলো সব ঠিকই আছে, কিন্তু রেসিপিটা ভুল। কোন অংশটাই সমস্যা একটু বলবে? চরিত্রগুলো অতটা আকর্ষণীয় না, আর গল্প বলার ধরনটাও কি বলবো, নিরামিষ ধাঁচের। চরিত্রগুলোর কোনো গভীরতা নেই, এটা বলতে চাইছো? গল্পটাও জুতের না? ওরকমই। আমাকে ভুল বোঝো না কিন্তু। কাঁচা হাতের কারো লেখা উপন্যাসের তুলনায় অনেক ভালো। লেখা ঠিক আছে, গল্পের সব উপাদানও আছে, কিন্তু উপাদানগুলো যেভাবে ব্যবহার করা হয়েছে পাঠকের মনোযোগ ধরে রাখাটা একটু কঠিনই হবে। প্রকাশ হবার ক্ষেত্রেও মূল বাধা এটাই। কোনো বিষয়ের ক্রিয়া কৌশল জানলেই যে তুমি ভালো একটা প্রোডাক্ট তৈরি করে ফেলতে পারবে, বিষয়টা এমন নয় কিন্তু। দিন শেষে সব উপন্যাসই একটা প্রোডাক্ট, ভুলে যেও না।
সমালোচনা শোনার জন্যে মনে মনে তৈরিই ছিলাম আমি, কিন্তু ও যা বলল তাতে পুরোপুরি দমে গেলাম। যদি আমার গল্পে নির্দিষ্ট কোনো অংশে ভুল থাকতো তাহলে সেটা ঠিক করা যেত না হয়, কিন্তু পাঠকের মনোযোগ ধরে রাখতে পারবে না এটা আবার কি? তোমাকে দিয়ে লেখালেখি হবে না একভাবে ধরলে এই কথাই বলেছে হিদাকা। তাহলে আমি গল্পটা নিয়ে আরেকটু ঘাটাঘাটি করব, অন্য কোনো দিক দিয়ে সামনে এগোবো এবারে, বলি আমি। তখনও পুরোপুরি হাল ছেড়ে দিইনি। মাথা ঝাঁকিয়ে না করে দিল হিদাকা। এই একটা গল্প নিয়েই পড়ে থাকলে চলবে না। আমি তোমার জায়গায় থাকলে আবার নতুন করে শুরু করতাম সব। নতুবা দেখা যাবে আবারও একই ভুল করছো। আমার পরামর্শ থাকবে এবারে সম্পূর্ণ নতুন কিছু লেখো। এরকম কিছু শোনার জন্যে প্রস্তুত ছিলাম না, কিন্তু ওর কথা একেবারে ফেলনাও নয়। জানতে চাই আমি আরেকটা গল্প লিখলে সেটা ও পড়বে কি না। আলবৎ পড়ব, বলল হিদাকা। পরদিনই লিখতে বসে যাই। এবারে আমার কলম চলছিলই না। প্রথম উপন্যাসটা লেখার সময় নিজেকে পুরোপুরি সঁপে দিয়েছিলাম, কিন্তু এবারে প্রতিটা শব্দ লেখার পর মনে হচ্ছিল কোথাও একটা সমস্যা হয়েছে। মাঝে মাঝে কেবল একটা বাক্য নিয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছিলাম ডেস্কে। এর কারণ হতে পারে লেখার সময় হিদাকার মতামতের বিষয়টা মাথায় ঘোরা। যেভাবে ইচ্ছা সেভাবে লেখার সাহসটা হারিয়ে ফেলি। হয়তো এটাই একজন পেশাদার আর অপেশাদার লেখকের তফাৎ। তবুও কষ্ট করে লেখা চালিয়ে যাই আমি। এর মাঝে হিদাকাদের বাসাতেও যাওয়া আসা চলতে থাকে। বলা যায় আমাদের বন্ধুত্ব দীর্ঘ বিরতির পর আবার পুনর্জীবন খুঁজে পায়। একজন পেশাদার লেখকের জীবন নিয়ে স্বভাবতই আগ্রহ কাজ করছিল আমার। আর হিদাকাও নিশ্চয়ই নিজের সম্পাদকদের বাইরে কারো সাথে আড্ডা দিয়ে মজাই পাচ্ছিল। কথায় কথায় একবার আমাকে বলেছিল যে লেখালেখিকেই মূল পেশা হিসেবে নেয়ার পর বাইরের দুনিয়া থেকে নিজেকে কেমন যেন বিচ্ছিন্ন লাগতে শুরু করে ওর।